আলী খামেনির বিদায় কি ইরানের শেষ অধ্যায় নাকি এক ভয়ঙ্কর নতুন যুদ্ধের শুরু? সারা বিশ্ব যখন ভাবছে ইরানের নেতৃত্ব ধসে পড়েছে, ঠিক তখনই তেহরান উন্মোচন করেছে তাদের এমন এক সামরিক ছক যা আধুনিক রণকৌশলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আপনি কি জানেন ইরান এমনভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে যে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব না থাকলেও তারা অনায়াসে কয়েক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। আর এদিকে ইসরায়েলকে নিশানা করে ভোরে একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। সবার মনে, বিশেষ করে শত্রুদের মনে একটাই প্রশ্ন, ইরান কোথা থেকে এত মিসাইল বের করছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা পর্দা উন্মোচন করব ইরানের সেই বেপরোয়া সামরিক ছক এবং তাদের রহস্যময় অস্ত্র ভান্ডারে, যা দেখে খোদ আমেরিকা ও ইসরায়েলও চিন্তিত। 2026 সালের শুরুতে খামেনির মৃত্যুর খবরে যখন পশ্চিমা বিশ্ব উল্লাস করছিল, তখন ইরানের অভ্যন্তরে কাজ শুরু করে দিয়েছে এক গোপন ডক্ট্রিন। একে বলা হয় ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স। সাধারণত কোনো দেশের প্রধান সেনাপতি মারা গেলে সেনাবাহিনী অকেজো হয়ে পড়ে, কিন্তু ইরানের সেনাবাহিনী তাদের কমান্ড সিস্টেমকে 31টা স্বাধীন ইউনিটে ভাগ করে দিয়েছে। এর মানে খুব সহজ, তেহরানের মূল হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেল, প্রতিটা প্রদেশ নিজস্ব কমান্ডে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। সেই প্রদেশের যদি কোনো জেনারেল মারা যায়, তার জায়গা নেওয়ার জন্য আবার 3 জন রেডি আছে, আবার ওখান থেকে মারা গেলে তার জায়গায় 3 জন। এত সুন্দরভাবে আলী খামেনি পুরো সিস্টেমটা করে দিয়ে গেছে। এর আগেও খামেনি, যিনি ছিলেন রাহাব খামেনি, এইভাবে কিন্তু ইরানের সব কৌশলগুলা সাজানো। উপরের সব জেনারেল, সব নেতৃত্ব সবাই ভ্যানিশ হয়ে যায়, কোনো সমস্যা নাই। 31টা প্রদেশ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে যাবে বছরের পর বছর। এইভাবে সিস্টেমটা করা আছে, একেই বলে মোজাইক সিস্টেম। আর তাদের কাছে আছে কয়েক দশকের জমানো বিপুল সমরাস্ত্র। আমরা জানি সবাই, ইরান যে কাঁচা তেল বিক্রি করতো, কাঁচা তেল বিক্রি করে যে টাকাটা পেতো, সম্পূর্ণ তারা ম্যাক্সিমাম খরচ করেছে এই মিসাইল বানাতে। কারণ তারা জানতো এই মিসাইলই তাদের শক্তি, কারণ তাদের পারমাণবিক অস্ত্র আছে কি নাই কেউ জানে না। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই যুদ্ধে দেখা যাচ্ছে কিছুটা স্ট্রং চীন এবং রাশিয়ার কারণে, কিন্তু তাদের প্লেন সে ধরনের নাই, সে ধরনের রণতরী তাদের নাই, সে ধরনের ট্যাঙ্ক তাদের নাই। কিন্তু তাদের যেটা আছে সারা বিশ্বে সেটা নাই। সারা বিশ্বের সবচেয়ে বেশি 3200 বেশি, সারা বিশ্বে যে আপনার সামরিক অ্যানালাইসিস করে যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদের মতে 3200 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সব ধরনের ক্ষেপণাস্ত্র সবচেয়ে বেশি ইরানের, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়ার, তারপরে চীনের, তারপরে ইন্ডিয়ার, তারপরে পাকিস্তান। এইভাবে ছকটা সাজানো। তাহলে দেখতেই হবে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে কিভাবে মিসাইলের উন্নতি করেছে ইরান। আর কমান্ডিং অফিসাররা তো ওভাবে আছেই। এদিকে বিশেষজ্ঞদের মতে ইরানের বর্তমান যে মিসাইল ও ড্রোন স্টক রয়েছে, তা দিয়ে কোনো সাহায্য ছাড়াই, কারো কোনো সাহায্য দরকার নেই, তারা টানা 24 মাস বা 2 বছর বা 3 বছর 4 বছর যাই হোক, হাই ইন্টেন্সিটি যুদ্ধ চালিয়ে যেতে পারবে। যতই হামলা করুক ইসরায়েল, যতই বোমবার করুক মার্কিন যুক্তরাষ্ট্র, যতই বোমা ফেলুক, এদের কমান্ডগুলা থেকে, বালুর নিচ থেকে, গুহা থেকে, বিভিন্ন জায়গা থেকে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করছে, আঘাত হবে। ইরানের শক্তির আসল উৎস মাটির গভীরে লুকানো তাদের মিসাইল সিটিগুলো। এখানে এমন সব ক্ষেপণাস্ত্র আছে যা কয়েক সেকেন্ডে মধ্যপ্রাচ্যে যে কোনো টার্গেটে আঘাত হানতে পারে না, অলরেডি আঘাত হানছে। নাম্বার 1 ফাত্তা 1 and 2, এগুলো হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে 5 থেকে 8 গুণ দ্রুত চলে, আধুনিক কোনো রাডার একে ধরতে পারে না। নাম্বার 2 শাহেদ ড্রোনের বন্যা। ইরান ড্রোনের উৎপাদনে এখন বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী। তারপরে আছে তুরস্ক এবং তারপরে বাকি দেশের নাম আসে, কিন্তু নাম্বার 1 ইরান। বিশেষ করে শাহেদ 136 ক্যামিকাজি ড্রোন, যা কম খরচে আকাশপথকে নরক বানিয়ে দিতে পারে না বললে ভুল হবে, দিচ্ছে শত্রুপক্ষকে। নাম্বার 3 শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার। 2025 সালে ইরান তাদের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ নামিয়েছে, যা জ্বালানি ছাড়াই টানা 1 বছর সমুদ্রে থাকতে পারে এবং 1000 মাইল দূর থেকে হামলা চালাতে পারে। এটাই এখন সমুদ্রে টেকনিক দেখাচ্ছে।
প্রথমত ইরানের ভৌগোলিক অবস্থান, তাদের রুক্ষ পাহাড় আর গভীর গুহাগুলোকে তারা এমনভাবে ব্যবহার করে যে সেখানে বিমান হামলা চালিয়ে অস্ত্রাগার ধ্বংস করা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত ইনভেন্টরি যুদ্ধ। ইসরায়েল ও আমেরিকার কাছে উন্নত প্রযুক্তি থাকলেও তাদের ইন্টারসেপ্ট বা মিসাইল ঠেকানোর যে অস্ত্র সেটা কিন্তু খুবই সীমিত। ইরান প্রতি রাতে শত শত সস্তা ড্রোন আর মিসাইল ছড়ে প্রতিপক্ষের বিলিয়ন বিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেমকে খালি করে দেওয়ার স্ট্র্যাটেজি নিয়েছে এবং তাই হচ্ছে। 5 দিন হয়েছে তো আজকে ষষ্ঠ দিন, আজকে 5 মাস ষষ্ঠ দিন যুদ্ধে চলছে। ইতিমধ্যে আমেরিকান এবং ইসরায়েলের শর্টেজ পড়েছে ইন্টারসেপ্টরগুলা, তাদের গোলা বারুদের শর্টেজ। এই জন্য তারা ফ্রান্সকে ডাকছে, ন্যাটোর অনেক দেশের কাছ থেকে সাহায্য নিচ্ছে। ইরান আজ 5 মার্চ ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অনেকে বলছে এখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পাওয়ায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থাগুলো জানাচ্ছে যে সাইরেনের শব্দ শোনার সঙ্গে সঙ্গে বাসিন্দারা যারা বাংকারে যাননি তারাও হুড়োহুড়ি করে বাংকারে যাচ্ছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলছে এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এই প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। কারণ প্রথম দিন ইসরায়েলি বাহিনী বলেই দিয়েছে, সেনাবাহিনী তাদের যে জেনারেল আছে জনসাধারণকে বলে দিয়েছে যে কোনো ধরনের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। তার মানে কত ক্ষতি হচ্ছে তাদের হিসাবের বাইরে। ইরানের সেনাবাহিনী গত কয়েক বছরে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় পাহাড়ের বুক চিরে বা সাধারণ মরুভূমির নিচ থেকে আচমকা মিসাইল বেরিয়ে আসছে। এই গোপন বাঙ্কারগুলো এমনভাবে তৈরি যে ওপর থেকে সাধারণত স্যাটেলাইট বা গোয়েন্দার নজরদারিতে এগুলোর অবস্থান ধরা ছোঁয়া প্রায় অসম্ভব। শুধুমাত্র নির্দিষ্ট ঘাঁটি নয়, ইরান এখন মোবাইল ইলেকট্রন লঞ্চার MEL প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। এর মানে হলো সাধারণ দেখতে কোনো ট্রাক, একদম সাধারণ মানে কোনো ট্রাক বা কন্টেনারের ভেতর থেকে মুহূর্তের মধ্যে মিসাইল দাঁড়িয়ে যেতে পারে। আজ যে একটা নির্জন হাইওয়ে, কাল সেখান থেকে ধেয়ে আসতে পারে ফাত্তা 1 বা খাইবার সেখানের মতো বিধ্বংসী হাইপারসনিক মিসাইল। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো স্বীকার করে নিয়েছে যে ইরানের পুরো ভূখণ্ডে এখন একটি পটেনশিয়াল লঞ্চিং প্যাড যা যে কোনো আগাম হামলাকে ব্যর্থ করে দিতে সক্ষম। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরান তাদের এই অদৃশ্য শক্তির ভয়কে মনস্তান্ত্রিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে। তারা সম্প্রতি এমন কিছু প্রযুক্তি প্রদর্শন করেছে যেখানে মিসাইলগুলো মাটির নিচ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট স্থানে এসে ফায়ার হয়ে আবার ভেতরে চলে যায়। এই হিট অ্যান্ড রান কৌশল যে কোনো প্রতিপক্ষের জন্য নাইটমেয়ার, দুঃস্বপ্ন। যতক্ষণ না ট্রিগার চাপা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বের কোনো রাডার নিশ্চিত করে বলতে পারছে না যে ঠিক কোন পাহাড়ের গুহা বা কোন বালির নিচ থেকে আগুনের গোলা আকাশ পানে ছুটবে। তারপরে এগুলো হচ্ছে হাইপারসনিক শব্দের গুণের 3 থেকে 5 থেকে 10 গুণ বেশি ও ডিটেক্ট করতে করতে আঘাত করে ফেলছে। এবং অনেক দামি দামি আপনারা জানেন রাডার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যে আমেরিকান বেসে ছিল, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংস হয়ে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর দেশটির শাসন ব্যবস্থায় এক ঐতিহাসিক মোড় এসেছে। পশ্চিমা সংবাদ মাধ্যম ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মোস্তফা হোসাইনি খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত করেছে। দর্শক, আপনাদের কি মনে হয়, উনি কি আসলে কি খামেনির জায়গা নিয়েছেন নাকি এটা একটা প্রোপাগান্ডা? কমেন্টে জানান। যদিও তেহরান কৌশলগত কারণে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে ধর্মীয় ও রাজনৈতিক মহলে মোস্তফার ক্রমবর্ধমান প্রভাব এটা ইঙ্গিত দেয় যে খামেনির উত্তরসূরি হিসাবে তিনি এখন ইরানের হাল ধরেছেন। আর এখানেই কাঁপন ধরেছে ইসরায়েল এবং আমেরিকার, কারণ এই মোস্তফা হচ্ছে আরো শক্তিশালী এবং খামেনি কিছুটা নরম ছিল, পারমাণবিক অস্ত্রের উৎপাদনের কথা বলতো না, কিন্তু ইনি প্রথম থেকেই চাইতেন ইরান যেন পারমাণবিক সক্ষমতায় লাভ করুক। ইনি যখন ইরানের সর্বোচ্চ লিডার যদি হয়ে যান তাহলে বুঝতেই পারছেন পারমাণবিক অস্ত্র বানানো কয়েকদিনের ব্যাপার হয়ে উঠবে ইরানের কাছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান তাদের সামরিক কৌশলে আরও আক্রমণাত্মক ধাপ ধারণ করতে পারে। বিশেষ করে ইরানের মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি আক্রান্ত হলেও
দেশটির সামরিক ইউনিটগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। এখানে একটা কথা বলে রাখি, এই যে 2-3 দিন আপনি আরো ইরানের হামলার তীব্রতা দেখতে পাচ্ছেন না টেকনিক্যাল ওয়াইজ, কারণ হচ্ছে মোস্তফাই লিস্ট দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে থাকা বিশাল ড্রোন বহর এবং মাটির নিচে অবস্থিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মজুদ এতটাই শক্তিশালী যে তারা কোনো বহিঃশক্তির সাহায্য ছাড়াই অনায়াসে 2 বছর বা তার বেশি সময় উচ্চ মাত্রার যুদ্ধ চালিয়ে যেতে পারে। বহিঃশক্তি বলতে এখানে রাশিয়া এবং চীনকে বোঝানো হয়েছে। মানে তারা যদি সরাসরি সাহায্য না করে, তাদের সরাসরি সাহায্য করার দরকার নেই, তারা যা করার যুদ্ধের আগে কয়েক মাস আগে দিয়ে দিয়েছে ইরানকে। বাকিরা ইরান নিজেদের কৌশলে, নিজেদের অদম্য ইচ্ছায় এগুলো তৈরি করে ফেলেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে মোস্তফা খামেনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইরানের সার্বভৌমত্ব রক্ষা করা। বর্তমানে 3 সদস্যের অন্তর্বর্তী পরিষদ রাষ্ট্র পরিচালনা করলেও মোস্তফার পূর্ণ নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়াটি ইরানের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। ইরানের এই নতুন নেতৃত্ব কেবল আত্মরক্ষায় নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব টিকিয়ে রাখতে এবং শত্রু পক্ষকে পাল্টা জবাব দিতে আগের চেয়ে অনেক বেশি বেপরোয়া ও সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। খামেনির পর যারাই ক্ষমতায় আসুক না কেন, সেনাবাহিনীর জেনারেলরা এখন চালকের আসনে। তারা পরমাণু অস্ত্র তৈরি খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে। খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তারা এখন তাদের মিসাইলের পাল্লা 3000 কিলোমিটার উপর নিয়ে যাওয়ার কাজ করছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইতিহাস বলে আকাশ থেকে বোমা ফেলে কোনো শক্তিশালী দেশ বা আদর্শকে পুরোপুরি দমানো যায় না। খামেনির মৃত্যু ইরানকে দুর্বল করেনি, বরং তাদের সামরিক বাহিনীকে আরো স্বাধীন ও আক্রমণাত্মক করে তুলেছে। এখন প্রশ্ন হলো, পশ্চিম কি ইরানের এই মোজাইক ডিফেন্স ভাঙতে পারবে, নাকি তেহরানের এই বেপরোয়া ছকে হবে নতুন কোনো বিশ্বযুদ্ধের সূচনা? আপনার কি মনে হয়, ইরান কি সত্যি পারবে 2 বছর টিকে থাকতে তার বেশি? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজ অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউকে, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।